সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পেয়েছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে তাদের দলকে দল ধরা পড়ে যায়। 11 জনের মধ্যে ভিখুই শুধু কাঁধে একটা বর্ষার খোঁচা খেয়ে পালাতে পেরেছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছে অর্ধেকটা শরীর কাদায় ডুবিয়ে সরবনের মধ্যে দিনের বেলাটা লুকিয়েছিল। রাত্রে আরও 9 ক্রোশ পথ হেঁটে একেবারে পেল্লাদ বাগদির বাড়ি গিয়ে পৌঁছয়, সেই চিতলপুরে। পেল্লাদ তাকে আশ্রয় দেয়নি, কাঁধটা দেখিয়ে বলেছিল, ঘাও খান সহজ লয় স্যাঙ্গাত, উটি পাকব, গা ফুলব, জানাজানি হইয়া গেলে আমি কনে যামু। খুনটা যদি না করতিস ভাইবা দেখা যেত। তোর এই খুন করতে মন লইতেছে পেল্লাদ? এই জনমে লাশ স্যাঙ্গাত। এবারের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রাগৈতিহাসিক। গল্প পাঠে ও ভিখুর চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে প্রাগৈতিহাসিক। বন কাছেই ছিল, মাইল 5 উত্তরে। ভিখু অগত্যা বনেই আশ্রয় নিল। পেল্লাদ নিজে বাঁশ কেটে বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাকে একটা মাচা বেঁধে দিল। তালপাতা দিয়ে একটা আচ্ছাদনও করে দিল। বাদলায় বাঘটাক সব পাহাড়ের উপর গেছে গা। সাপে যদি না কাটে আরাম কইরাই থাকবি ভিকু। আরাম? আরে খামু কি? চিরা গুড় দিলাম যে, 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসুম। রোজ আসলে মাইনসে সন্দেহ করব। কাঁধের ঘাটা লতাপাতা দিয়ে বেঁধে আবার আসবার আশ্বাস দিয়ে পেল্লাদ চলে গেল। রাত্রে ভিখুর জ্বর এলো। পরদিন বোঝা গেল যে পেল্লাদের কথাই ঠিক। ভিখুর কাঁধের ঘা পেকে উঠেছে, ডান হাত ফুলে ঢোল হয়ে গেছে, হাত তার নাড়াবার সামর্থ্য নেই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করতে চায় না, সেই বনে জলে ভিজে মশার পোকার উৎপাত সহ্য করে শরীরের কোনো না কোনো অংশ থেকে ঘণ্টায় একটি করে জোঁক টেনে ছাড়িয়ে জ্বরে আর ঘায়ের ব্যথায় ধুঁকতে ধুঁকতে ভিখু 2 দিন 2 রাত্রি সরু মাচাটুকুর ওপর কাটিয়ে দিল। বৃষ্টির সময় ছাট লেগে সে ভিজে গেল, রোদের সময় ভ্যাপসা গুমোটে সে হাঁপিয়ে শ্বাস টানল। পোকার অত্যাচারে দিন রাত তার এক মুহূর্তের স্বস্তি রইল না। পেল্লাদ কয়েকটা বিড়ি দিয়ে গিয়েছিল, সেগুলো ফুরিয়ে গেছে। 3-4 দিনের মতো চিড়ে আছে বটে, গুড় একটুও নেই। কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়েগুলো ঝাঁক বেঁধে এসেছিল, তারা এখনো মাচার ওপর ভিড় করে আছে। ওদের হতাশার জ্বালা ভিখুই সারা গায়ে অবিরত ভোগ করছে। মনে মনে পেল্লাদের মৃত্যু কামনা করতে করতে ভিখু তবু বাঁচবার জন্যে প্রাণপণে লড়াই করতে লাগল। যেদিন পেল্লাদের আসবার কথা সেদিন সকালে কলসির জলটাও তার ফুরিয়ে গেল। বিকেল পর্যন্ত পেল্লাদের জন্যে অপেক্ষা করে তৃষ্ণার জ্বালা আর সহ্য করতে না পেরে কলসিটা নিয়ে সে যে কত কষ্টে খানিক দূরের নালা থেকে আধ কলসি জল ভরে এনে আবার মাচায় উঠল, তা বর্ণনা করা যায় না। অসহ্য খিদে পেলে চিঁড়ে চিবিয়ে সে পেট ভরাল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়েগুলো টিপে মারল। বিষাক্ত রস শুষে নেবে বলে জোঁক ধরে নিজেই ঘায়ের চারদিকে লাগিয়ে দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখে পুরো 2 ঘন্টা লাঠি হাতে সেদিকে তাকিয়ে বসে রইল। আর তারপর 2-1 ঘন্টা অন্তরই চারিদিকের ঝোপে ঝপাঝপ লাঠির ঝাড়ি দিয়ে যথাসাধ্য শব্দ করে সাপ তাড়াতে লাগলো। মামন সাহেব বাঁচায় দাও আমারে। মরবে না,
সে কিছুতেই মরবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ হয়ে সে বাঁচবেই। পেহ্লাদ অন্য গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। পরদিনও সে আসলো না। বিয়ে বাড়িতে তাড়ি টেনে বেহুঁশ হয়ে পড়ে রইল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাচ্ছে, 3 দিনের মধ্যে সে কথা একবারও তার মনে পড়ল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচে উঠে লালচে রস গড়াতে আরম্ভ করেছে। শরীরও তার অল্প অল্প ফুলেছে। জ্বরটা একটু কমেছে, কিন্তু সারা শরীরের অসহ্য ব্যথা তাড়ির নেশার মতোই ভিখুকে আচ্ছন্ন, অভিভূত করে ফেলেছে। সে আর এখন খিদে তৃষ্ণা অনুভব করতে পারে না। জোঁকেরা তার রক্ত শুষে শুষে কচি পটলের মতো ফুলে উঠে আপনা থেকেই নিচে খসে পড়ে যায়। সে টেরও পায় না। পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়ে ভেঙে যায়। বৃষ্টির জলে ভিজে পুঁটুলির মধ্যে চিড়েগুলো পচতে আরম্ভ করে। রাত্রে তার গন্ধে আকৃষ্ট হয়ে মাচার আশেপাশে শিয়াল ঘুরে বেড়ায়। আত্মীয়ের বাড়ি থেকে ফিরে বিকেলের দিকে ভিখুর খবর নিতে গিয়ে ব্যাপার দেখে পেহ্লাদ গম্ভীরভাবে মাথা নাড়ল। ভিখুর জন্য এক বাটি ভাত আর কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে নিয়ে গিয়েছিল। সন্ধে পর্যন্ত ভিখুর কাছে বসে থেকে সেগুলো সে নিজেই খেয়ে ফেলল। তারপর বাড়ি গিয়ে বাঁশের একটা ছোট মই আর তার ভগ্নিপতি ভরতকে সঙ্গে করে ফিরে আসলো। মইতে শুইয়ে তারা দুজনে ভিখুকে বাড়ি নিয়ে গেল। ল শুয়ে থাক এখানে। ঘরের মাচার ওপর খড় বিছিয়ে বিছানা পেতে তাকে শুইয়ে রাখল। আর ভিখুর এমনই শক্ত প্রাণ যে শুধু এই আশ্রয়টুকু পেয়েই বিনা চিকিৎসায় আর একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষ অবস্থায় কাটিয়ে সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করে ফেলল। কিন্তু ডান হাতটি তার আর ভালো হল না। গাছের মরা ডালের মতো শুকিয়ে গিয়ে অবশ অকর্মণ্য হয়ে পড়ল। প্রথমে অতি কষ্টে ডান হাতটা সে একটু নাড়তে পারত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকুও তার নষ্ট হয়ে গেল। কাঁধের ঘা শুকিয়ে আসবার পর বাড়িতে বাইরের লোক কেউ না থাকলে ভিখু তার একটিমাত্র হাতের সাহায্যে মাঝে মাঝে বাঁশের মই বেয়ে নিচে নামতে লাগল। আর একদিন সন্ধ্যের সময় এক কাণ্ড করে বসল। পেহ্লাদ সে সময় বাড়ি ছিল না। ভরতের সঙ্গে তাড়ি গিলতে বেরিয়ে গিয়েছিল। পেহ্লাদের বোন গিয়েছিল ঘাটে। পেহ্লাদের বউ ছেলেকে ঘরে শোয়াতে এসে ভিখুর চাহনি দেখে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিল। ভিখু তার একটা হাত চেপে ধরল। কিন্তু পেহ্লাদের বউ বাগদির মেয়ে। দুর্বল শরীরে বাঁ হাতে তাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়িয়ে সে গাল দিতে দিতে চলে গেল। পেহ্লাদ বাড়ি ফিরলে সব বলে দিল। তাড়ির নেশায় পেহ্লাদের মনে হল এমন নেমোখারাম লোকটাকে একেবারে খুন করে ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা বসিয়ে দিয়ে ভিখুর মাথা ফাটাতে গিয়ে নেশার মধ্যেও সে টের পেল এ কাজ তার একার পক্ষে সম্ভব নয়। ভিখু তার ধারালো দাটা বাঁ হাতে শক্ত করে বাগিয়ে ধরে আছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হয়ে গেল। তোর লাইগা আমার 7 টাকা খরচ গেছে, টাকাটা দে, দিয়ে বাইর হ আমার বাড়ি থেকে। আমার কোমরে একখান বাজু বাইন্দা রাখছিলাম, তুই চুরি করছস। দূর হ। আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে জামু গিয়া। তোর বাজুর খবর জানে কেডা রে? বাজুতে কইলাম পেহ্লাদ ভালো চাস তো। বাজু না দিলি সাবারের মেজকর্তার মতো গলাটা তোর একখান কোপেই 2 ফাঁক কইরা ফেলুম, এই তোরে কইয়া রাখলাম। হ্যাঁ, বাজু পালি আমি অখনই জামু গিয়া। যাইতে তোরে অমনি হইব। কিন্তু বাজু ভিখু ফেরত পেল না। তাদের বিবাদের মধ্যে ভরত এসে পড়ায় দুজনে মিলে ভিখুকে তারা কায়দা করে ফেলল।
ওই শালা হারামজাদা, তুই হারাম ছাড় আমারে, চুরি করছস, তোরে দেখানি মুখ পেলাম করে দেহে ভিখুর গায়ে হাত তুলছস। পেলহাদের বাহুমূলে একটা কামড় বসিয়ে দেওয়া ছাড়া দুর্বল পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করে উঠতে পারল না। পেলহাদ আর তার ভগ্নিপতি তাকে মারতে মারতে আধমরা করে ফেলে বাড়ি থেকে বের করে দিল। ভিখুর শুকিয়ে আসা ঘা ফেটে রক্ত পড়ছিল। হাত দিয়ে রক্ত মুছতে মুছতে ধুঁকতে ধুঁকতে সে চলে গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেউই তা জানতে পারল না বটে, কিন্তু দুপুর রাতে পেলহাদের ঘর জ্বলে উঠে বাগদিপাড়ায় বিষম হইচই বাঁধিয়ে দিল। পেলহাদ কপাল চাপড়াতে লাগলো। হায় সর্বনাশ, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটে বেচারা ভিখুর নামটা পর্যন্ত করতে পারল না। সেই রাত থেকে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেলহাদের ঘরে আগুন দিয়ে এসে একটা জেলে ডিঙি চুরি করে ভিখু নদীর স্রোতে ভেসে পড়েছিল। লগি ঠেলবার সামর্থ্য তার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করে ধরে সে সারা রাত কোনো রকমে নৌকার মুখ সোজা করে রেখেছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূরে এগোতে পারেনি। ভিখুর মনে ভয় ছিল, ঘরে আগুন দেওয়ার শোধ নিতে পেলহাদ হয়তো তার নামটা প্রকাশ করে দেবে। মনের জ্বালায় নিজের অসুবিধার কথাটা ভাববে না। পুলিশ বহুদিন থেকে তাকে ধরবার চেষ্টা করছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার পরে তাদের সে চেষ্টা আরও বেড়েছে। পেলহাদের কাছে খবর পেলে পুলিশ আশেপাশে চারিদিকেই তার খোঁজ করবে। ২০-৩০ মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হয়ে উঠেছে। কাল বিকেল থেকে সে কিছু খায়নি। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খেয়ে এখনো দুর্বল শরীরটা তার ব্যথায় আড়ষ্ট হয়ে আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছে সে ঘাটে নৌকা লাগালো। নদীর জলে ডুবে স্নান করে গায়ের রক্তচিহ্ন ধুয়ে ফেলে শহরের ভিতর ঢুকল। খিদে এসে চোখে অন্ধকার দেখছিল। একটি পয়সাও তার সঙ্গে নেই যে মুড়ি কিনে খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হলো তার সামনে সে হাত পেতে দিল। আগে কথা, 2টা পয়সা দিবান কথা। তার মাথার জট বাঁধা চাপচাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ হাতটি দেখে ভদ্রলোকটির বুঝি দয়াই হল। তিনি 1টি পয়সা দিলেন। একটা দিলেন বাবু, আর একটা দিন। একটা দিলাম তাতে হলো না? এক মুহূর্তের জন্য মনে হলো ভিখু বুঝি তাকে একটা বিশ্রী গালি দিয়ে বসে, কিন্তু সে নিজেকে সামলে নিল। গাল দেওয়ার বদলে লাল চোখে তার দিকে একবার কটমট করে তাকিয়ে সামনের মুড়ি মুরকির দোকানে গিয়ে পয়সাটা দিয়ে মুড়ি কিনে গোগ্রাসে গিলতে আরম্ভ করল। সেই হলো তার ভিক্ষের হাতে খড়ি। কয়েকদিনের মধ্যেই সে পৃথিবীর এই পুরনো ব্যবসাটির প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখে ফেলল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না। মাথার চুল ক্রমেই জট বেঁধে দলা দলা হয়ে যায়, আর তাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি করে চলে। ভিখু মাঝে মাঝে খ্যাপার মতো 2 হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কেটে ফেলতে ভরসা পায় না। ভিক্ষা করে সে একটি ছেঁড়া কোট পেয়েছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢেকে রাখবার জন্যে
দারুণ গুমোটের সময়ও কোটটা সে গায়ে চাপিয়ে রাখে। শুকনো হাতখানা তার ব্যবসার সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢেকে রাখলে তার চলে না। কোটের ডান দিকের হাতাটা সে তাই বগলের কাছ থেকে ছিঁড়ে বাদ দিয়েছে। একটা টিনের মগ আর একটা লাঠিও সে জোগাড় করে নিয়েছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসে সে ভিক্ষা করে। সারাটা দিন শ্বাসটানা কাতরানির সঙ্গে সে বলে যায়, এই বাবা, একটা পয়সা আমায় দিলে ভগবান দিবে। এ বাবা, এ বাবু, একটা পয়সা, হ্যাঁ বাবু। এখন বর্ষাকাল পার হয়ে গেছে। নদীর দুই তীর কাশে সাদা হয়ে উঠেছে। নদীর কাছে বিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসে ৮ আনায় ভাড়া নিয়েছে। রাতে সে ওখানেই শুয়ে থাকে। সুখে থেকে আর পেট ভরে খেয়ে কিছুদিনের মধ্যে ভিখুর দেহে আগের মতো স্বাস্থ্য ফিরে আসলো। তার ছাতি ফুলে উঠল। প্রত্যেকটা অঙ্গের নড়নচড়নে হাতের আর পিঠের মাংসপেশি নেচে নেচে উঠতে লাগল। ক্রমে ক্রমে তার মেজাজ আবার আগের মতো উদ্ধত আর অসহিষ্ণু হয়ে উঠতে লাগল। অভ্যস্ত বুলিয়াওড়ে কাতরভাবেই সে এখনো ভিক্ষে চায়, কিন্তু ভিক্ষে না পেলে তার রাগের সীমা থাকে না। তার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়ে বসে। হারামজাদা, দেব না একবারে। 1 পয়সার জিনিস কিনে ফাউ না পেলে দোকানিকে মারতে ওঠে। শালা। নদীর ঘাটে মেয়েরা স্নান করতে নামলে ভিক্ষা চাইবার ছলে জলের ধারে গিয়ে দাঁড়ায়। মেয়েরা ভয় পেলে সে খুশি হয়, আর সরে যেতে বললে নড়ে না। দাঁত বের করে দুর্বিনীত হাসি হাসে। এই যাও, যাও এখান থেকে। যাবো না। কি অসভ্য দেখো। যাবো না। যাও যাও। যা। এই যাই, যা বলছি। রাত্রে সে বিছানায় ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন আর তার ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তার মন হাহাকার করে। তাড়ির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তাড়ি গিলে সে হল্লা করত। টলতে টলতে বাঁধা মেয়ে মানুষের ঘরে গিয়ে উন্মত্ত রাত্রি কাটাত। আর মাঝে মাঝে দল বেঁধে গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হয়ে সকলকে মেরে কেটে টাকা আর গয়না লুট করে রাতারাতি উধাও হয়ে যেত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বেঁধে মারলে তার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত। ছেলের গা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটলে মা যেমন আর্তনাদ করে উঠত। মশালের আলোয় সে দৃশ্য দেখা আর আর্তনাদ শোনার চেয়ে উন্মাদকর নেশা জগতে আর কি আছে? মা জননী, সে দেখেন, দেখেন সে। পুলিশের ভয়ে গ্রামে গ্রামে পালিয়ে বেরিয়ে আর বনে জঙ্গলে লুকিয়ে থেকেও তখন যেন সুখী ছিল। তার দলের অনেকেই বারবার ধরা পড়ে জেল খেটেছে, কিন্তু পুলিশ জীবনে একবারের বেশি তার নাগাল পায়নি। রাখু বাগদির সঙ্গে মিলে পানাহার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার চুরি করেছিল, সেইবার 7 বছরের জন্য তার কয়েদ হয়েছিল, কিন্তু 2 বছরের বেশি কেউ তাকে জেলে আটকে রাখতে পারেনি। এক বর্ষার সন্ধেবেলা জেলের পাঁচিল ডিঙিয়ে সে পালিয়েছিল। তারপর একা গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কেটে চুরি করেছে। দিন দুপুরে পুকুর ঘাটে একলা মেয়ের মুখ চেপে গলার হার, হাতের বালা খুলে নিয়েছে। রাখুর বউকে সঙ্গে নিয়ে নোয়াখালী হয়ে সমুদ্র ডিঙিয়ে পাড়ি দিয়েছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলে এসে পর পর 3 বার 3টে দল করে
দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করে বেরিয়েছে তার সবগুলোর নামও এখন তার আর মনে নেই। তারপর একদিন সেই বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের এক কোপে দুফাঁক করে দিয়ে এসেছে। কি জীবন তার ছিল, আর এখন কি হয়েছে। মানুষ খুন করতে যার ভালো লাগত, সে আজ ভিক্ষা না দিয়ে চলে গেলে পথচারীকে একটা টিটকিরি দিয়ে মনের জ্বালা মেটায়। দেহের শক্তি তার এখনো তেমনি আছে, সে শক্তি প্রয়োগ করবার উপায়টাই তার নেই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজিয়ে একা বসে দোকানি হিসেব মেলায়। বিদেশ থেকে আসা কত বাড়িতে মেয়েরা একা থাকে, আর এদিকে ধারালো অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দেওয়ার বদলে সে বিন্নু মাঝির চালাটার নিচে চুপচাপ শুয়ে থাকে। অন্ধকারে ডান হাতে হাত বুলিয়ে ভিখুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু আর দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন জোরালো শরীর নিয়ে শুধু একটা হাতের অভাবে সে মরে আছে। এমন কপালও মানুষের হয়? তবু এ দুর্ভাগ্য সে সহ্য করতে পারে, কিন্তু ভিখু একা থাকতে পারে না। বাজারে ঢোকবার মুখেই একটা ভিখারিনী ভিক্ষা করতে বসে। বয়স তার বেশি নয়, দেহের বাঁধনিও বেশ, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত তার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে, সেজন্য ঘাটাকে সে সারতে দেয় না। ভিখু মাঝে মধ্যে গিয়ে তার কাছে বসে। কইতেছিলাম, ঘাটা সারব না লয়? খুব সারব, ওষুধ দিলে অখনই সারে। সারা তবে ওষুধ দিয়ে চটপট সারা এলো। ঘা সারলে তোর আর ভিক মাংতে হইব না, জানস? আমি তোরে রাখুম। আমি থাকলি তো? কেন থাকবি না কেন? খাওয়ামু, পরামু, আরামে রাখুম। পায়ের পর পা দিয়া গাঁট হইয়া বইয়া থাকবি। আহারে আরে এই না করস তুই কি এর লিগা? অত সহজে ভুলবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুঁজে এসে বলে, দুদিন বাদে মরে যখন তুই খেদাইয়া দিবি, এই ঘাউই তখন পাউ কোনে? হ্যাঁ ক দেখি। ভিখু তাকে আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতেই রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার পাশে কলা বাগানে চাঁপা কলার কাঁদি শেষ হয়ে আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপোর গোট কিনে দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো আর জমাট হয়ে ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবে যায়, নিজেকে সে আর সামলে রাখতে পারে না। একদিন সকালে উঠেই সে ভিখারিনীর কাছে যায়। আচ্ছা ল, ঘা নিয়েই চল। আগে আইবার পারো নাই? যা এখন মর গিয়া, যা যা শালি খা গিয়া। যত সব। কেন শালি খাওনের কথাটা কি? তোর লাইগা হাঁ কইরা বইসা আছি, তাই ভাবছস তুই বটে? আমি ওই ওই উয়ার সাথে রইছি। হ্যাঁ ওই ওই যে দেখ বইসা আছে, চোখ গাইলা দেখালা। ওদিকে তাকিয়ে ভিখু দেখতে পায় তারই মতো জোয়ান দাড়িওয়ালা এক ভিখারি খানিক দূরে আসন করেছে। তার ডান হাতটির মতো লোকটির এক পা হাঁটুর নিচে শুকিয়ে গেছে। বিশেষ যত্ন করে ওই অংশটুকু সামনে মেলে ধরে সে দয়া প্রার্থনা করছে। কাঠের একটা ছোট কৃত্রিম পা পাশে পড়ে আছে। বসিস যে, যা যা পলাইয়া যা। তোরে যদি একবার সে দেখে না, একেরে খুন কইরা হেলাইব, কইয়া দিলাম। হ্যাঁ আরে থো, খুন অমন সব হালাই করতেছে।
উয়ার মতো 10টা মাইন্ড ছেড়ে একা ঘায়েল কইরা দিবার পারতাম, তা জানস? পারস তো যা না, যা উয়ার সাথে লাগ না গিয়া। আমার কাছে কি, যা। উয়ারে তুই সারান দে, আমার কাছে চ। ইরে সোনা, তামুক খাবা? ঘা দেখা পিছাইছিলি না? তোর লগে আর খাতির কিসের রে হালার পুত? উয়ারে সারুম কেন ক? উয়ার মতো কামাস তুই? ঘর আছে তোর? ভাগবি তো ভাগ, নইলে এমন গাল দিমু না পালাইবার পথ পাবি না। হ। ভিখু তখনকার মতো চলে যায়, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখলেই কাছে এসে দাঁড়ায়। তোর নামটা ক দেহি। এমনই তারা পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করবার প্রয়োজনও তারা বোধ করেনি। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে। ফেল লাগ দেইছস? হ্যাঁ, হাই জানা ওই যে বুড়িটা আছে এই আর কাছে যা, যা। ভিখু তার কাছে উবু হয়ে বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলে আজকাল সে কাঁধে একটা ঝুলি নিয়ে বেড়ায়। ঝুলির ভিতর থেকে মর্তমান কলা বের করে ভিখারিনীর সামনে রাখে। হেলা খা, তর লিগা চুরি করে আনছি। ভিখারিনী তক্ষুনি খোসা ছাড়িয়ে প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হয়ে বলে, নাম শুনবার চাস? শোন, পাঁসি কয় মোরে, পাঁসি। তুই কলা দিছস তাই নাম কইলাম, এবার যা ভাগ দেখি। ভিখু উঠবার নাম করে না। অত বড় একটা কলা দিয়ে শুধু নাম শুনে খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলোর উপর উবু হয়ে বসে পাঁচির সঙ্গে আলাপ করে। যদিও ওদের স্তরে নেমে না গেলে সে আলাপকে কেউ আলাপ বলে চিনতে পারবে না। মনে হবে পরস্পরকে তারা যেন গাল দিচ্ছে। পাঁচির সঙ্গীটির সঙ্গেও সে একদিন আলাপ জমাবার চেষ্টা করল। সেলাম ভাই। এদিকে ঘোরাফেরা কি জন্য? সেলাম হতিছে, লাঠির এক ঘায়ে মাথাটা ছেঁচে দিমুনে। দুজনে খুব খানিকটা গালাগালি হয়ে গেল, তবু তা মারামারি অবধি গড়ালো না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরে যাওয়ার আগে ভিখু বলল, রহ, তোরা নিপাত করতেছি। ফের ওর সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু, কইয়া দিলাম কিন্তু, সাবধান। এই সময় ভিখুর উপার্জন কমে আসলো। পথ দিয়ে রোজ নতুন নতুন লোক যাতায়াত করে না। ভিখুকে একবার যারা একটা পয়সা দিয়েছে, আবার তাকে দান করবার প্রয়োজন তাদের অনেকেই বোধ করে না। কোনো রকমে ভিখুর পেট চলতে লাগল। হাটবার ছাড়া রোজগারের একটা পয়সাও সে বাঁচাতে পারল না। সে ভাবনায় পড়ে গেল, শীত পড়লে খোলা চালার নিচে থাকা কষ্টকর হয়ে উঠবে। যেখানে হোক চারদিক ঘেরা যেমন তেমন একখানা ঘর তার চাই। মাথা গুঁজবার একটা ঠাঁই আর দুবেলা খেতে না পেলে কোনো যুবতী ভিখারিনী তার সঙ্গে বাস করতে রাজি হবে না। অথচ আয় যেভাবে কমে আসছে, এভাবে কমতে থাকলে শীতকালে নিজেই হয়তো পেট ভরে খেতে পাবে না। যেভাবেই হোক রোজগার তাকে বাড়াতেই হবে। এখানে থেকে রোজগার বাড়াবার কোনো উপায় সে দেখতে পায় না। চুরি ডাকাতির উপায় নেই, মজুর খাটবার উপায় নেই। একেবারে খুন করে না ফেললে কারো কাছে অর্থ ছিনিয়ে নেওয়া এক হাতে সম্ভব নয়। পাঁচিকে ফেলে এই শহর ছেড়ে কোথাও তার যেতে ইচ্ছে হয় না। নিজের ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হয়ে ওঠে। তার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাকে হিংসায় জর্জরিত করে দেয়। একদিন বিন্নুর ঘরে আগুন ধরিয়ে দেবার জন্যে মন ছটফট করে ওঠে। নদীর ধারে খ্যাপার মতো ঘুরতে ঘুরতে তার মনে হয় পৃথিবীর যত খাদ্য আর যত নারী আছে একা সব দখল করতে না পারলে তার তৃপ্তি হবে না। আরও কিছুকাল ভিখু এমনি অসন্তোষের মধ্যে কাটিয়ে দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তার সমস্ত মূল্যবান জিনিস ভরে
জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করে বেঁধে ভিখু চালা থেকে বেরিয়ে পড়ল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিখ কুড়িয়ে পেয়েছিল। অবসর মতো পাথরে ঘষে শিখটার একটা মুখ সে চোখা করেছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরে সঙ্গে নিল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকমিক করছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা নিয়ে বিচরণ করতে বেরিয়ে ভিখুর অকথনীয় উল্লাস বোধ হল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলে উঠল, হা ভগবান, যদি বাঁ হাতটারে নিয়া ডান হাতটারে সারান দিতে ভগবান। নদীর ধারে ধারে আধ মাইল হেঁটে গিয়ে একটা সংকীর্ণ পথ দিয়ে সে শহরে ঢুকল। বাজার বাঁ হাতে রেখে ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগুলি দিয়ে শহরের অন্য প্রান্তে গিয়ে পৌঁছল। শহরে যাওয়ার পাকা রাস্তা এখান দিয়ে শহরের বাইরে চলে গেছে। নদী ঘুরে এসে 2 মাইল দূর দিয়ে আবার দক্ষিণ দিকে বেঁকেছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টা বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত আর মাঝে মাঝে জঙ্গলে ঢাকা পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনই একটা জঙ্গলের ধারে জমি সাফ করে 5-7খানা কুঁড়ে ঘর তুলে কয়েকটা হতভাগা মানুষ একটা দরিদ্রতম পল্লী তৈরি করে নিয়েছে। তারই মধ্যে একটা কুঁড়ে পাঁচি আর তার সঙ্গীর। ভোরে উঠে ঠক ঠক শব্দ করে কাঠের পা ফেলে সে শহরে ভিক্ষা করতে যায়। সন্ধ্যের সময় ফিরে আসে। পাঁচি গাছের পাতা জ্বালিয়ে ভাত রাঁধে আর সে তামাক টানে। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পুটি জড়ায়, আর পাশাপাশি তারা খাটে শুয়ে কাটা কাটা কদর্য ভাষায় গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। তাদের নীড়, তাদের বিছানা আর তাদের শরীর থেকে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ উঠে খড়ের চালের ছিদ্র দিয়ে বাইরের বাতাসে মিশতে থাকে। ঘুমের ঘোরে পাঁচি বিড়বিড় করে আর তার সঙ্গী নাক ডাকে। অন্ধকারে সাবধানে ঘরের পিছনে বেড়ার ফাঁকে কান পেতে ভিখু কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে ঘরের সামনে আসলো। দরজার ঝাঁপ পাঁচি ভেতর থেকে বন্ধ করেনি, শুধু ঠেকিয়ে রেখেছিল। ঝাঁপটা সন্তর্পণে একপাশে সরিয়ে ঝুলির ভিতর থেকে শিকটি বের করে শক্ত করে ধরল ভিখু। ঘরের মধ্যে ঢুকল। বাইরে তারার আলো ছিল, ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব। দেশলাই জ্বালবার অতিরিক্ত হাত নেই। ঘরের মধ্যে দাঁড়িয়ে ভিখু ভেবে দেখল, লোকটির হৃৎপিণ্ডের অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়লে সে গোলমাল করার সুযোগ পাবে, এমনকি বেঁচেও যেতে পারে। তাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করে সে লোকটার মাথার কাছে সরে গিয়ে একটা মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিখের চোখা দিকটা প্রায় 3 আঙুল ভিতরে ঢুকিয়ে দিল। আঘাত কতদূর মারাত্মক হয়েছে অন্ধকারে তা বোঝার উপায় নেই। শিকটা মাথার মধ্যে ঢুকেছে টের পেয়েও ভিখু তাই নিশ্চিন্ত হতে পারল না। এক হাতে সবলে তার গলা চেপে ধরল।
পাঁচি, চুপ থাক, চিল্লাবি তো তোরেও মাইরা ফেলাম। পাঁচি চেঁচালো না, ভয়ে গোঙাতে লাগলো। এই হারামজাদি, একটুকু আওয়াজ লয়, ভালো শ্বাস তো একদম চুপ মাইরা থাক। এক সময় লোকটি নিষ্পন্দ হয়ে গেল। ভিখু তার গলা থেকে হাত সরিয়ে নিয়ে একটু দম নিয়ে বলল, আলোটা জ্বালা দে পাঁচি। পাঁচি আলো জ্বাললে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি তাকিয়ে দেখল। একটা মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করে গর্বের তার সীমা ছিল না। পাঁচির দিকে তাকিয়ে সে বলল, দেখছস কে ডাকারে খুন করলো, দেখছস? তখন পই পই কইরা কইলাম, শোনো ভাই, ঘোড়া ডিঙাইয়া ঘাস খাতি পারবা না, চারান দেও। শুনে বাইর হইল গোসা, হ্যাঁ কয় কিনা শির ছেঁচা দিমু, হ্যাঁ শির ছেঁচা দিমু। দেন এ ভাই, উঠেন উঠেন, দেন। আরে ভিখু এখানে খাড়ায় আছে, দেন উঠেন, শির ছেঁচা দেন ভাই আমার, দেন দেন, উঠেন উঠেন। মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নিচু করে ভিখু মাথা দুলিয়ে হা হা করে হাসতে লাগল। হঠাৎ ক্রুদ্ধ হয়ে বলল, আরে এই এই পাঁচি, বোবা হয়ে গেলি নাকি? আরে কথা ক হারা বাইত্তা মাইয়া, কথা ক, তোরে দিমু নাকি সাবার কইটা? হ্যাঁ, পাঁচি কাঁপতে কাঁপতে বলল, এবারে কি করবে? দেখ কি করি, পয়সা করি কনে গুইনা রাখছে, আগে ক আমারে। প্রথমে পাঁচি না জানার ভান করল, কিন্তু ভিখু এসে চুলের মুঠি চেপে ধরলে প্রকাশ করতে পথ পেল না। না এখানে মাইরা ফেলাম। তাদের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার ওপর। একটা মানুষকে হত্যা করে ভিখু আগে এর চেয়ে বেশি রোজগার করেছে, তবু সে খুশি হল। এ পাশি, কি কি নিবি পুটুলিতে বাইদ্যা ফেলা, তারপর রাত থাকতে বাইরে যাবো, খানিক বাদে নমি চাঁদ উঠব, ওই আলোয় পথটুকু পার হম। পাঁচি। পাঁচি পুটুলি বেঁধে নিল, তারপর ভিখুর হাত ধরে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাইরে এসে রাস্তায় গিয়ে উঠল। পূব আকাশের দিকে তাকিয়ে ভিখু বলল, অখনই চাঁদ উঠব পাঁচি। আমরা যামু কনে? সদর ঘাটে নাও চুরি করুম, বিয়া নিয়ে শিবতিপুরের সামনে জংলার মধ্যে ঠুইক্কা থাকুম। রাইতে একদম সদর পাঁচালাইয়া পাঁচি, 1 কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘা নিয়ে তাড়াতাড়ি চলতে পাঁচির কষ্ট হচ্ছিল। ভিখু হঠাৎ এক সময় দাঁড়িয়ে পড়ল। এ পাঁচি, তোর পায়ে ব্যথা করতেছে নাকি? ব্যথা তো করতেছে। তোরে পিঠে চাপামু? পারবি কেন? পারুম, আয়। ভিখুর গলা জড়িয়ে ধরে পাঁচি তার পিঠের ওপর ঝুলে রইল। তার দেহের ভারে সামনে ঝুঁকে ভিখু জোরে জোরে পথ চলতে লাগল। পথে দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসাড়ে পড়ে আছে। দূরে গ্রামের গাছপালার পিছন থেকে নবমীর চাঁদ আকাশে উঠে এসেছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো এই চাঁদ আর পৃথিবীর কোনো এক ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ থেকে সংগ্রহ করে
দেহের অভ্যন্তরে লুকিয়ে ভিখু আর পাঁচি পৃথিবীতে এসেছিল, আর যে অন্ধকার তারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রেখে যাবে, তা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তা নাগাল পায়নি, কোনোদিন পাবেও না। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রাগৈতিহাসিক। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে ও ভিখুর চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, পাঁচি পেল্লাদের বউ অন্য মহিলা চরিত্র এবং সূত্রধার অমৃতা রায়, পেল্লাদের চরিত্রে সায়ন্তন সেনগুপ্ত, পাঁচির সঙ্গী দেবব্রত বন্দ্যোপাধ্যায়, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার সম্বুদ্ধ দাস, সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অডিও পরিবেশনার সুবিধার্থে গল্পের কোথাও কোথাও সামান্য পরিবর্তন করা হয়েছে। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্যে। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে ভূতপ্রেত বা অলৌকিকের উল্লেখ থাকলেও কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প রয়েছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।